হ্যাঁ, আসি, আসলাম তাহলে। হ্যাঁ মা, আসি। হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা। হ্যাঁ আসলাম। হুম, থাকো, সাবধানে থাকো। হুম, আসি। গুড মর্নিং সবাইকে, এবং হিচাকের নতুন ব্লগে, বলতে গেলে নতুন একটি সিরিজে সবাইকে স্বাগত জানানো হচ্ছে। এখন বাজে 9টা। আমরা 8:30টার দিকে বাড়ির থেকে রওনা দেই, এবং আমাদের উদ্দেশ্য হলো অরুণাচল। অরুণাচলের প্রথম যে সিরিজটা, সেটাতে আমরা গিয়েছিলাম তাওয়াং। আর এবছরের যে সিরিজটা, মানে অরুণাচলের 2.0, সেই সিরিজে আমরা যাচ্ছি অরুণাচলের আরও দুটো কি একটি জায়গায়। এখনও পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য ঠিক করা হয়নি যে আমরা ঠিক কোথায় কোথায় যাচ্ছি, কিন্তু আমরা যাচ্ছি অরুণাচল, এবং চলতে চলতেই আমরা বুঝতে পারবো যে আমরা ঠিক কোথায় কোথায় যাচ্ছি। আর এখন আমরা যে ব্রিজটা পার হচ্ছি, সেই ব্রিজটার নাম হলো ভাওয়াইয়া সেতু, এবং এটা হলো বলরামপুরে। আমরা অলরেডি 22 কিলোমিটার রাস্তা চলে আসছি। গৌহাটি ক্রস করে তেজপুরে যাবার ইচ্ছে। এখন চলতে থাকি, চলতে চলতে যেখানে পৌঁছবো সেখানেই আজকের ডেস্টিনেশন হবে। এই রাস্তাটা বলরামপুর এবং তুফানগঞ্জের মধ্যের একটা গ্রামের ভেতর দিয়ে ছোট্ট একটা রাস্তা, কিন্তু এই রাস্তাটা একদম শর্টকাট এবং বেশ ভালো। আমরা এখন হাইওয়ে থেকে এই যে বাঁ দিকে তুফানগঞ্জে ঢুকবো। বাঁ দিকে এখন এই যে তুফানগঞ্জে ঢুকে গেলাম। এখন এই তুফানগঞ্জের উপর দিয়ে সোজা আমরা বেরিয়ে যাব এর পরের যে হাইওয়েটা আছে, সেই 4 লেনের যে হাইওয়েটা, সেই হাইওয়েটার দিকে। এই যে এইটা বোচামাটির রাস্তা, এই রাস্তা দিয়ে এখন আমাদেরকে যেতে হবে। এটা প্রায় মনে হচ্ছে 20 কিলোমিটারের মতো তো হয়েই যাবে। এটা সুন্দর একটা নদী, এবং তার উপর সুন্দর একটা ব্রিজ। এই রকম এই রাস্তাটাতে বেশ কয়েকটা সুন্দর সুন্দর ছোট ছোট নদী, এবং তার উপর এই ব্রিজগুলো আছে। এই যে এখানে আবার ডান দিকের এই টার্নটা নিতে লাগবে। এই যে ডান দিকের এই রাস্তাটা, এই টার্নগুলোই আমার এই রাস্তার কি মনে থাকে না। এই যে সাইডে এগুলো যেগুলো দেখা যাচ্ছে, এগুলো সব ভুট্টা। এই অঞ্চলে ভুট্টা খুব ভালো চাষ হয়। এর চাপা রাস্তাটা থেকে এখন আমরা এসে ওর থেকে একটা বড় রাস্তায় উঠে আসলাম। এই রাস্তাটা দিয়ে এখন প্রায় 8-9 কিলোমিটার আমাদের যেতে হবে, তাহলে সম্ভবত আমরা ওই হাইওয়েটা পেয়ে যাব। এই রাস্তাটা অনেক চওড়া এবং বড় রাস্তা এটা। এই যে ডান দিকের যে রাস্তাটা, এটা হলো রসিক বিলের রাস্তা। এই এরিয়াটা হলো রসিক বিল। এই দিক থেকে অল্প কিছু দূর গেলেই ওখানে বিলটা আছে। আর এখন এইদিকে সব জঙ্গল শুরু হয়ে গেল। এই যে এখন আমরা হাইওয়েতে এসে উঠলাম। এটা 31-এর সি ন্যাশনাল হাইওয়ে। এটাকে আবার 27 নম্বর হাইওয়ে বলা হয়। এখন এই হাইওয়ে ধরেই আমাদেরকে চলতে লাগবে। এটা 4 লেনের হাইওয়ে,
এই সাইডে যে ফুলগুলো ফুটেছে, এ দারুণ লাগছে জায়গাটা, কি সুন্দর সব গাছগুলোনে ফুল ফুটে আছে। আর এই যে এই টোল প্লাজার বাইকের রাস্তাটায় এত দূরে ডাইভারশনটা, এই 50-55 কিলোমিটার রাস্তা আসতে আমাদের 1.5 ঘন্টা সময় লাগলো। এবং এই রাস্তাটা আসলাম কেবলমাত্র আমরা এই হাইওয়েটাতে ওঠার জন্যই। এই যে এটা হলো আসাম বাংলা বর্ডার। এখানে যে পরপর সব ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, মালবাহী ট্রাকগুলো। আর এই যে এই সাইড দিয়ে আমাদেরকে যেতে হবে। এই নদীর বেড থেকে এই যে পাথর তোলা হচ্ছে, এই যে প্রচুর পাথর, একদম জেসিবি দিয়ে পাথর তুলে সমস্তটা ট্রাকে তোলা হচ্ছে। এই ইন্ডিয়ান অয়েলের এই পেট্রোল পাম্পটাতে আমরা একটু টয়লেট করে নিলাম, তারপরে জল টল খেয়ে নিলাম। এখন আবার এখান থেকে আমরা রওনা দেব। এই যে এই গাছগুলো, এই যে গাছগুলো আছে, এইগুলো গোটা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে মাঝখানে যে আছে, এগুলো দেখতেও অনেকটা পার্কের মতো মনে হয়ে যাচ্ছে। আমরা এখনো পর্যন্ত 100 কিলোমিটার চলে আসছি, এখনো 311 কিলোমিটারের মতো বাকি আছে। এই যে এখান থেকে প্রথম পাহাড় দেখা যাচ্ছে, এই যে ওই উপর থেকে পাহাড়ের মাথাগুলো দেখা যাচ্ছিল, সেই পাহাড়েই আমরা যাব। আর সে যখন এই রকম ঘটনা ঘটে, মানে আমরা পাহাড়ে যাচ্ছি আর দূরের থেকে প্রথম পাহাড় দেখা গেল, তখন মনটা এক অন্যরকম আনন্দে মেতে ওঠে, মানে নেচে ওঠে। কারণ মনে হলো যে এই তো চলে আসলাম, কিন্তু আমাদের সেখানে যেতে এখনো অনেক দেরি। যে পাহাড়গুলো একটু আগে দেখলাম দূরের থেকে, সেই পাহাড়গুলো একদম কাছে চলে আসছে। বলতে গেলে সেই পাহাড়গুলোর মাঝখান দিয়ে এখন আমরা বেরিয়ে যাব। এই যে এখানে সব ছোট ছোট সুন্দর সব পাহাড়গুলো। এই যে এই রোডটা দিয়েই আমাদের বাঁ দিকে বেঁকতে হবে। প্রায় 80-90 কিলোমিটার আবার এই রোড ধরেই চলতে লাগবে। এটা গৌহাটির রাস্তাটা গেল, মানে এদিক দিয়েই গৌহাটি যায়। আমরা এর মধ্যে 161 কিলোমিটারের মতো চলে আসছি। দেখি আর অল্প কিছু দূর যাওয়ার পরই আমরা আজকে দুপুরের খাবারটা খেয়ে নেব। রেস্টুরেন্ট দেখি, এইটাতে যাই, গিয়ে দেখি এখানে কিছু খাবার দাবার পাওয়া যায় নাকি। এইখানেই রাখি গাড়িটাকে, এখানে ছায়া আছে। এখানে ভাত নাই, এখানে রুটি আছে। তা রুটির খাওয়া ইচ্ছা নাই এখন। তা ওরাই বললো যে রাস্তার উল্টো দিকে ওদেরই একটা দোকান আছে, রাস্তার উল্টোর দিকে ওদেরই একটা দোকান আছে, সেইখানে ভাত পাওয়া যাবে। তো এখন সেইখানে যাই। এই নদীটার নাম হলো মানস, আর এর পাশেই মানস ন্যাশনাল পার্ক অবস্থিত। এখন আমরা সরবঙ্গের কাছে একটা জায়গায় আছি, এটা হাইওয়ের উপরেই। এই দুপুরের খাবার যেখানে গেছিলাম সেখানে তো শুধু রুটি পাওয়া যাচ্ছিল, আর ওর উল্টা পাশে যে রেস্টুরেন্টটা বা হোটেলটার কথা বলা হলো, সেই হোটেলটা রাস্তার অপোজিট দিকে, ওটা যাওয়া একটু সমস্যা ছিল, সেই জন্য ওখানে আর যাইনি। না গিয়ে আমরা এই যে এখানে যে ফ্যামিলি
রেস্টুরেন্ট একটা আছে, সেই রেস্টুরেন্টের মধ্যেই এখন আমরা চলে আসলাম খাওয়ার জন্য। এখানে দুটো যে থালি, সেই থালির অর্ডার এখানে দেওয়া হয়েছে। আর তবে এই অঞ্চলের যেটা সমস্যা সেটা হলো যে কালকে ঝড় হয়েছিল, তার ফলে এখানে কোনোখানে আর কারেন্ট নেই। তাহলে গরমের মধ্যে এখন অমনি বসে খেতে হবে, মানে রেস্টুরেন্টের কোনো কারেন্ট নেই, ফ্যান ট্যান তো নেই, জল পর্যন্ত নেই। আর এই যে আমাদের বাইক, এখানে আমরা মোটামুটি 180 কিলোমিটারের মতো চলে আসছি, বলতে গেলে অর্ধেকের মতো চলে আসছি, আরও অর্ধেক আছে, তবে এখনও 5 থেকে 6 ঘন্টার মতো লাগবে। আর এই যে ম্যাডাম এখানে বসে ফল খাচ্ছে। তা আসলে যে গরম, তাতে ও ওই ফল টল এরকম কিছু বাড়ি থেকে কেটে নিয়ে আসছিল, আর সেগুলোই এখন খাওয়া হচ্ছে। এখন খাবার দিতে অল্প কিছুক্ষণ দেরি আছে, মানে ওরা মোটামুটি একটু প্রিপেয়ার করে তারপরেই দেয়। তা এমনি রেস্টুরেন্টটা বেশ সুন্দর, মানে নতুন, চারদিক একদম পরিষ্কার আছে, দেওয়ালের মধ্যে সুন্দর সুন্দর সব পোর্ট্রেটগুলো লাগানো আছে। যাই হোক, এখন এখানে আমরা খেয়ে নিই, তারপর এখান থেকে বেরিয়ে যাই। এই যে থালিটার অর্ডার দেওয়া হয়েছিল, সেটাতে ওরা এইভাবে দিল। এখানে ভাত আছে, পাঁপড় আছে, এখানে একটা ভাজা, এখানে চাটনি, এখানে কোয়াশ ভাজা সম্ভবত, আলু ভাজা, বেগুন, এখানে দই, এখানে একটা সবজি, এখানে আবার কিসের জন্য একটা সবজি, এটা একটা ডাল, দুটো বোধহয় ডাল, আর এখানে এতগুলো সব ভাজা বা শাক ঠাক এগুলো সব মিলে। এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়াটা বেশ ভালো ছিল, যে দেখাই গেল যে কতগুলো ওরা পদ দিয়েছে, এবং প্রত্যেকটা যেরকম হয় একদম ঘরোয়া রান্নার মতো, এবং বেশ সুন্দর। আর আরেকটা যেটা ভালো লাগলো সেটা হলো ওদের আন্তরিকতাটা খুব ভালো লাগলো। বারবার এসে জিজ্ঞেস করলো এবং সব কিছু শুনে নিল যে কীরকম হলো না হলো ইত্যাদি। যাই হোক, আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেল, এই যে ম্যাডামও আসছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা এই যে হাইওয়ে ধরে এখন আমরা চলব। এখন দেখা হচ্ছে একবারে রাস্তায়। আর খাওয়া দাওয়া করে এখন আমরা রওনা দিয়ে দিলাম। এখান থেকে তেজপুর এখনও 225 কিলোমিটারের মতো দেখাচ্ছে, যেতে তো 5 থেকে 6 ঘন্টা সময় লাগবেই। আর যেটা ব্যাপার, আমাদের এখানে প্রায় 1 ঘন্টার মতো আমাদের সময় চলে গেল। একদিক দিয়ে ঠিকই আছে, দুপুরের খাওয়া ধীরে সুস্থে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপর আমরা খেয়ে নিলাম। এখন যেমন আর কোনো মানে মাঝখানে স্টপেজের কোনো ব্যাপার নেই, মানে এসেন্সিয়াল স্টপেজ, তা সেই জন্য এখন মাঝখানের এই কিছু কিলোমিটার বা কিছুটা সময় এখন একবারে চলে যাওয়া যাবে। গতকাল রাত্রে এখানে প্রচণ্ড ঝড় হয়, এবং ঝড়ে এই অঞ্চলে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়। ক্ষয়ক্ষতি বলতে মূলত গাছপালা এবং বিদ্যুৎ সংযোগ, এই সমস্ত বিষয়ে হয়তো ঘরবাড়িরও ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে চারদিকে সব গাছপালার, এই যে চারদিকে সব গাছপালার মানে ভেঙে পড়া অবস্থা। এই যে একটা অত বড় গাছ একদম পুরো শিকড় শুদ্ধ উকড়ে গেছে। তা এই অঞ্চলে এরকম প্রচুর ক্ষতি হয়। ওরা বলছিল যে 26টা গ্রামে এইরকম ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তার ফলে এখন গতকাল থেকে এখানে কোনো কারেন্ট নেই। এই রোডে মনে হয় কাজ চলছে, ওই সাইডের ওই লেনটাতে কাজ চলছে, রিপেয়ারিংয়ের কাজ। তার ফলে এই প্রথম এই রোডটাতে ডাইভারশন পেলাম আজকে। তার ফলে এটা এখন সিঙ্গেল রোড হয়ে গেছে। 870 টাকার তেল ভরে নিলাম, এখন মোটামুটি ফুল ট্যাঙ্ক হয়ে গেল। এখন যত দূর আছে সেটা তো কোনো ব্যাপারই না, হিসেব মতো আগামীকালকে না ভরলেও চলবে, কিন্তু সেটা করি না। আমি সাধারণত তেল ভরিয়ে নিয়েই যাই।
তাই এখন প্রায় 3টে বাজতে চললো, এখনও 170 কিলোমিটারের মতো আছে। 7টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। মেইন রোড থেকে এই যে বাঁ দিকের রাস্তা, এর আগেও একটা রাস্তা দিয়ে নিয়ে গেছিল, সেই রাস্তাটা বুঝলাম না, মানে মিস করে ফেলছি। ওই রাস্তাটা আরো বড় ছিল, ভালো ছিল। এখন এই রাস্তা দিয়ে গিয়েও যদিও সেই রাস্তাতেই মিশবে, কিন্তু আলটিমেটলি আমরা আর একটা ছোট রাস্তা বা যেরকম চাপা রাস্তা দিয়ে যাচ্ছি। আগের রাস্তাটা গন্ডগোল করার ফলে এই রাস্তা দিয়ে এমন করে আসতে হলো। এখন এই রাস্তাটার যে কন্ডিশন কি আছে কে জানে। এমনিতে তো ব্লক বসানো রাস্তা, তো আমার মনে হচ্ছে এর থেকে ভালো রাস্তা আগেই আমরা ক্রস করে আসছি। আসলে এই যে গ্রামের মধ্যে রাস্তার এই যে যেমন পাথর তুলে রাখছে, এই যে ভাঙা এগুলান কি কি যে হবে এখন কে জানে। এই রাস্তা গন্ডগোল করলে এই সমস্যাটা হয়। কোন দিক দিয়ে যে যাচ্ছি, বাপরে বাপ। এই জায়গাগুলো নিয়ে তো তখন ভয় লাগে যে রাস্তার এদিক ওদিক করে সেই কোথায় নিয়ে গিয়ে শেষমেশ ফেলবে। ওই গ্রামের রাস্তার থেকে এনে তুললো এই রাস্তাটাতে। আমার মনে হয় যে এই রাস্তাটাই হয়তো আগে ছিল, মানে এই রাস্তা দিয়ে আমাদের আসা উচিত ছিল, আমরা মনে হয় মিস করছি। তা সেই জন্য ও কী করলো, আবার অন্য আর একটা গলি দিয়ে গ্রামের মধ্য দিয়ে, সেই ডিস্টেন্স 1 কিলোমিটার হয়তো বেশি ঘুরতে লাগলো, 1-2 কিলোমিটার। কিন্তু এখন মনে হচ্ছে যে না, এই রোড দিয়েই ও আবার অন্য হাইওয়েতে বা অন্য বড় রাস্তাতে মনে হয় তুলবে। এই যে কোথায় কোথায় নিয়ে যাচ্ছে বা কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে। এতক্ষণ বেড মেটালের একটা রাস্তা ছিল এবং রাস্তাটা বেশ চওড়া ছিল, মনে হচ্ছিল যে বড় রাস্তা পাকা হবে, কিন্তু সেখান থেকে আবার আমাদেরকে সাইডের ছোট একটা রাস্তায় নিয়ে আসলো। একেবারে গ্রামের মধ্য দিয়ে। তবে এইটা দিয়ে আসাতে একদিক দিয়ে যেটা ভালো, এতক্ষণ তো খালি হাইওয়ের মধ্য দিয়ে আসছিলাম, খালি হাইওয়েগুলোকেই দেখছিলাম। তা এখন এই রোডগুলোর মধ্য দিয়ে আসলে যে গ্রাম বাংলাটা আছে, সেই গ্রাম বাংলার, মানে গ্রাম বাংলা তো বলবো না, মানে আসামের যেটা গ্রাম, সেই গ্রামটাকে এখান থেকে কিন্তু ভালো দেখা যাচ্ছে। এই যে এরকম আসামের একদম গ্রামের মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি। এটা একেবারে গ্রামের মধ্য দিয়ে রাস্তা। এখন আমরা স্টেট হাইওয়ে 10, মানে 10 নম্বর জাতীয় সড়কে, মানে রাজ্য সড়কে আমরা এসে উঠলাম। এখন এই রোড ধরেই 5 থেকে 6 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। তা এই যেটা বুঝতে পারছি যে এই রোডটারও অবস্থা বিশেষ ভালো নয়, এটা ভাঙা চোরা এই রোড, অথচ রোডটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। মানে বড় বড় সব এই যে ট্রাক যাচ্ছে, গাড়ি ঘোড়াও যাচ্ছে। এই যে এরকম ছোট ছোট বেশ কিছু মন্দির এই গ্রামগুলোর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা থেকে এখন প্রায় 3 কিলোমিটার গেলে তবে আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠতে পারবো। আর সেখানে উঠতে পারলে আশা করি যে জার্নিটা অনেকটা সহজ হবে। এই রাস্তাটা দিয়ে আমরা সেবারও গিয়েছিলাম, মানে গত বছর। এই যে গ্রামের সব জমি থেকে সব ফসল এখন কাটা হয়ে গেছে,
সম্ভবত ধান এখানে কাটা হয়ে গেছে। এখন সব জমি ফাঁকা পড়ে আছে। এখন এই হাইওয়েতেও সে উঠলাম আমরা। এই হাইওয়ে ধরেই এখন যাচ্ছি। এই যে উদলগিরি, এখান থেকে 62 কিলোমিটার। এই হলো এই উদলগিরি যাওয়ার আগের চা বাগান। এই রাস্তাটুকু ভারী সুন্দর। এর দুদিকে চা বাগান আর এর মাঝখান দিয়ে এই রাস্তা। এইখান থেকে কিছু দূর যাওয়ার পরেই উদলগিরি চলে আসবে। তা আমরা তো আবার উদলগিরি ক্রস করে চলে যাব। এই যে এখানে চা ফ্যাক্টরি। घूमते रहते हैं। এই উদলগিরি পৌঁছানোর আগে আমরা তার রাস্তার দুই ধারে যে চা বাগানগুলো আছে, এই জায়গাটা খুবই সুন্দর। এরপরেই শুরু হবে পাহাড়। মানে এই চা বাগানটা ক্রস করার পরে নদী হবে, আসবে কয়েকটা, এবং তার বাঁ দিকটা এখন পুরোটা পাহাড় দেখা যাবে। তা সেইখানে অল্প একটু আমরা দাঁড়িয়ে গেলাম। আর এখানকার এই যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবার জন্য। তা কিন্তু এইখানে একটা, এটা হলো রসেল টি এস্টেট। তবে এইখানে পরপর কয়েকটা পোস্টার লেখা আছে। এই যে এইখানে একটা পোস্টার দেওয়া আছে, ওখানে একটা পোস্টার দেওয়া আছে যে এটা হলো প্রাইভেট প্রপার্টি এবং এখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। মানে এর ভেতরে কোনো কিছু ছবি বা ভিডিও করা যাবে না, এর বাইরের থেকে করা যেতে পারে। তা আমরা সেই জন্য ভিতরেও ঢুকছি না, আর ভেতরে ঢোকার মতো সময়ও আমাদের নেই। আমরা শুধু এই বাইরের থেকেই এই জায়গাটার একটু সৌন্দর্য নিচ্ছি। তা খুব বেশিক্ষণ আমাদের এখানে ওয়েট করা যাবে না, কারণ আমাদের আরও বেশ কিছুটা দূর যেতে হবে। প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো জার্নি এখনও আমাদের বাকি আছে। প্রায় 100 কিলোমিটারের মতো আমাদের এখনও যেতে হবে। সেই জন্য আমরা এখানে আর বেশিক্ষণ, অল্প কিছুক্ষণ এখানে বসে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই যে বলছিলাম যে এই চা বাগানটা ক্রস করলেই এই যে বাঁ দিকে পাহাড় দেখা শুরু হবে। এই যে বাঁ দিকটায় এখন পুরোটা পাহাড় দেখা যাচ্ছে। এখন এই রাস্তাটুকুর বাকিটা পুরোটা সাইড দিয়ে এই পাহাড় দেখা যাবে। আর এটা একটা নদীর বেড, এটা বর রিভার বা বর নদী। এর বেশ কয়েকটা এরকম করে শাখা আছে এখানে। এর উপর পরপর কয়েকটা ব্রিজ আছে। এই যে এটা একটা পার্ক, আর পার্কের সামনে সুন্দর একটা শিম্পাঞ্জির বিরাট বড় একটা স্ট্যাচু দিয়ে গেটটা বানানো হয়েছে, এবং এটা চিলড্রেন পার্ক সম্ভবত। আর এটা কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে এখনো চলছে। আর লোকেরা এখানে আসে, ছেলেমেয়েরা এখানে আসে সেলফি বা ছবি তোলার জন্য। হাইওয়ে থেকে, মানে বড় রাস্তার থেকে ওই শিম্পাঞ্জিটার ছবি পেছনে নিয়ে তারা সবাই ছবি তুলে পোস্ট করে। এই ব্রিজে বিকেলবেলা সবাই ঘুরতে আসে। এখানে সবাই এসে কিছুক্ষণ সময় কাটায়, এই বিকেলবেলাটা কাটিয়ে আবার চলে যায়। এখান থেকে দূরে চারদিকটা খুব সুন্দর দেখা যায়। আসলে রাস্তাটা হলো চাপা আর প্রচণ্ড ভিড় রাস্তাটার মধ্যে। মানে রাস্তা অনুসারে, মানে ট্রাফিক অনুসারে রাস্তা হয়ে গেছে ছোট। আর এই একটাই রাস্তা সম্ভবত আশেপাশে
কারণ সেখানে লোকাল লোক থেকে সবাই এই রাস্তাটাকেই ব্যবহার করে, সেই জন্যই এই রাস্তাটাতে এত ভিড়। এই যে উদলগিরিকে বাইপাস করে আমরা এখন সোজা বেরিয়ে গেলাম। এই আমাদের ডান দিকে যেটা ডান দিকটা পড়লো উদলগিরি মেইন শহরটা। আর এই উদলগিরিতে রেল স্টেশন আছে। যখন দিরাং এবং তাওয়াং যাওয়া হয় তখন কিন্তু এই উদলগিরিকেই বেস করা হয়, মানে এখানে এসেই থাকা হয়, পরের দিন এখান থেকে দিরাংয়ে যাওয়া হয়। এবার আমরা দিরাং এবং তাওয়াং এই রুটটাতে যাচ্ছি না, আমরা এর পরের যে রুটটা আছে সেই রুটটাতে যাব। আর সেই রুটটাতে যেতে গেলে তাওয়াংটা তেজপুরটাকে বেস করতে হয়। নদীর বেডটা এমন ছিল যে ওখানে একটা জায়গা এত ডিপ ছিল এবং সেখানে জল জমেছিল। এই যে এর যে বাঁদিকের যে রাস্তাটা, এইটা দিয়েই যায় তাওয়াং, এইটা দিয়েই যায় তাওয়াং, আমরা এইটা দিয়ে গিয়েছিলাম। এইবার সেইটা ক্রস করে আমরা এবার সোজা চলে যাব তেজপুরের দিকে। এইখান থেকে 70 কিলোমিটারের মতো তেজপুর। এই 2 ঘন্টার মতো লাগবে। এই নেক্সট দিন যখন আসবো এই দিক দিয়ে, তখন উদলগিরির ভিতর দিক দিয়েই যাব। এই যে ব্রিজের এই জায়গাটা দিয়ে আর যাব না। এখানে একটা বাজার বসছে, লোকাল বাজার। এই বাজারগুলো খুব সুন্দর হয়। প্রত্যেকে তাদের এগুলো তো আর হোলসেলের বাজার নয়। এইখানে কি করে প্রত্যেকে তারা বাড়িতে যে অল্প অল্প সবজি চাষ করে সেই সবজিগুলো নিয়েই এখানে আসে। তার ফলে সেই সবজিগুলোর মধ্যে কিন্তু সার মানে মানে কীটনাশক বা মানে রাসায়নিক সার ব্যবহার খুব একটা হয় না। আস্তে আস্তে সন্ধ্যা নেমে যাচ্ছে। এই অন্ধকার নামার আগে যত দূর পারা যায় তত দূর যাওয়াটাই ভালো ছিল, কিন্তু আমি যেটা দেখছি যে না, আমাদের তো সন্ধ্যা লেগে যাবে, আর আধা ঘন্টার মধ্যেই সম্ভবত এখানে সন্ধ্যা লেগে যাবে। তার ফলে আমাদের বেশ খানিকটা সময়, মানে 1 থেকে 1.5 ঘন্টা আমাদের আবার অন্ধকারের মধ্যেই চালাতে হবে। রাস্তাটা ভালো আর ভিড়টাও একটু কম। এই যে আমরা রাওতা চক বলে একটা জায়গাতে এসে উঠলাম, ওই রাস্তাটা এই রাস্তাটাতে এসে উঠলো। এই রাস্তাটা তুলনায় অনেক বড়। এই যে তেজপুর 64 কিলোমিটার। এই যে এটা হলো ধানসিঁড়ি নদী, এটা ধানসিঁড়ি নদীর উপর এই ব্রিজটা, আর নিচে নদীটা হলো ধানসিঁড়ি নদী। আর এই জায়গাগুলো কিন্তু অনেক বেশি সবুজ লাগছে আমার কাছে। মানে আশেপাশের যে গাছগাছালিগুলো আছে এবং রাস্তার সাইডের যে ঘাস ঠাস আছে সেগুলো কিন্তু সব অনেক বেশি সবুজ এবং সতেজ লাগছে। তা একটা যেটা ব্যাপার, আর যেটা মনে হচ্ছে যে এই জায়গাটা মনে হচ্ছে যে ভেজা, তার মানে এখানে বৃষ্টি হচ্ছে। এই চারদিকটা আমি দেখছি যে নিচু জায়গাগুলো সেগুলো সব ভেজা এবং জল জমে আছে। যে ছোট ছোট পুকুর বা ডোবাগুলো আছে সেগুলো সবগুলোর মধ্যেই জল জমে আছে, তার মানে এখানে কিন্তু নিয়মিত বৃষ্টি হচ্ছে। এই যে ওখানে আমাদের গাড়িটাকে দাঁড় করিয়ে রাখলাম এই পেট্রোল পাম্পটার সামনে, আর তার অপোজিটে একটা ছোট্ট একটা চায়ের দোকান আছে, সেখানে এখন একটু চাটা খেয়ে নেব। আজকে নেক্সট ডে। গতকাল এই ব্লগটা শেষ করা হয়নি, সেই জন্য এখন করছি। আমরা গতকাল রাত্রে তেজপুরে আসি এবং আস্তে আস্তে 8টা বেজে যায়, এবং আসার পর যেটা ঘটনা ঘটে, এখানে কোনো একটা কারণবশত
এখানে প্রচণ্ড রাশ ছিল, মানে প্রত্যেকটা হোটেল এখানে ভর্তি ছিল। তা সেই জন্য হোটেল খুঁজতেও একটু সময় লেগে যায় এবং পরবর্তীকালে একটা হোটেল পেয়ে যাই এবং সেখানেই আমরা উঠি। আর আজকে আমরা এখান থেকে যাত্রা শুরু করব জিরোর উদ্দেশ্যে। আর এর নেক্সট ব্লগে আমাদের সেটা থাকছে। আর এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।